বিকেলে আম্মুকে আর আব্বুকে ফাঁকি দিয়ে খেলার জন্য বের হয়ে যায়। খেলার উদ্দেশ্য নিয়ে সোজা আকাশের কাছে যাই। তখন আকাশকে দেখে বলে ওঠে, জাদু রে জাদু রে, এ কেমন ভালোবাসা, বুকটা করে খা খা, আমার অন্তর পুরাই জ্বালা। আরে তোর যে আর কত কিছু যে ফুরাবে আল্লাহ ছাড়া আর কেউ কিছু জানে না। এসব বাদ দিয়ে এখন চল ক্রিকেট খেলতে যাবো। আমাদের জায়গা ভালো না, বৃষ্টির পানি। তাহলে চল, তোর চাচাদের বাসার সামনে যে জায়গাটা আছে না, ওখানে গিয়ে আমরা খেলি। তোর কি মাথা সহ সবকিছুকেই খারাপ হয়ে গেল নাকি? ওখানে জানিস না আমার চাচাতো বোন নীলা আছে? নীলা আপু যদি আমাকে দেখতে পায় তাহলে কত কথা শোনাবে, এমনকি বলেও দিবে যে আমি খেলাধুলা করার জন্য যাচ্ছি। আরে ঈশান তো ভালো কথাই বলেছে। আর তোর চাচাতো বোন তো দেখতে হেব্বি, একটা মানে বলতে গেলে এক কথায় তামিল সিনেমার নায়িকার থেকে অনেক সুন্দরী। আর এমন একটা সুন্দরী মেয়ে যদি বকা দেয় তাহলে শুনতে অসুবিধা কি? হারামজাদা, তোদেরকে জোতা পিটা করে কিন্তু এখান থেকে বের করব। আমার চাচাতো বোনের ওপর যদি নজর দিস তোরা। আমরা তো চাচাতো বোনের উপর দিকে কোনো নজর দিবি না, বরঞ্চ তুই নিজেই তো তোর চাচাতো বোনের উপর ক্রাশ খেয়ে বসে আছিস। ওই হারামজাদা যতই লুকাচুরি করুক না কেন, আমরা তো জানি ও তো রাজি আছে যাওয়ার জন্য। এক নজর শুধু দেখবি তার ক্রাশকে। হারামজাদা, আমার নীলাপু যদি একবার জানতে পারে এসব কথা তাহলে কিন্তু তোদের একটারও অবস্থা ভালো থাকবে না। হসপিটালের বেডের মধ্যে শুয়ে থাকতে হবে, তাই সময় থাকতে ভালো হয়ে যা। হারামজাদা, তুই আপু ডাকছিস, কিছুদিন পর বউ ডাকবি, আর এখন তুই আপু ডাকছিস? হায় রে কপাল, এই কপাল নিয়ে কোথায় যে আমি যাই নিজেও জানি না। তোর মুখে এমন কথা শুনলে মানুষ না পুরো জাতিটাই হাসাহাসি করবে যে নিজের বউকে বলতে আপু। আরামজাদা, তোরা মস্কারি করা বন্ধ কর। আমি বুঝতে পেরেছি তোদের মস্কারির ঠেলা এখন খুব বেশি বেড়ে গিয়েছে, বুঝতে পেরেছি। আরে ভাই, ও আমার সিনিয়র, আর সে আমার চাচাতো বোন। সে বললে কি আর হবে নাকি? আচ্ছা বাদ দে, যা তোরা যা বলবি তাই আমি খেলতে যাব। চল এখন ওইখানে যাব। তারপরও ভাই আমাকে আর কথা শোনাস না। এই তো লক্ষ্মী ছেলের মতো কি সুন্দরভাবে মেনে গিয়েছিস। এখন তাইলে ঈশান তুই গিয়ে বল আর ব্যাটটা নিয়ে আয়, আমরা হাঁটা ধরছি। তোরা যেতে থাক, আমি বল আর ব্যাটটা নিয়ে আসছি। তোরা ওখানে গিয়ে দাঁড়া। আমরা দুজন গিয়ে নীলাপদের বাড়ির সামনে আসলাম। এরপর তিনজন মিলে একসাথে আমরা আগে টস করলাম। এরপর আগে আমরা ব্যাটিং পেলাম। তুই যদি এই বলে 6 মারতে পারিস তাহলে কিন্তু একটা 6-এর জন্য তোকে 30 টাকা দিব। তুই কি আমাকে হালকা প্লেয়ার মনে করেছিস রে? আমার মতো এমন প্লেয়ারের কাছ থেকে বড় বড় প্লেয়াররা খেলা শিখে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে চান্স পায়। আর তুই আমার সাথে তুই বল কর, দেখ কোথায় গিয়ে মারি আমি। ও মা, তাই নাকি? জানতাম না তো তোর এত বড় প্রতিভা আছে, আজকে জানলাম। তাহলে তো ভালোই হলো, তোরা এত বড় প্রতিভা দেখে খুশি হলাম। দেখি তাহলে ঠিক করে করতে পারিস। দেখিস ভাই, 6 মারতে গিয়ে নিজেও আবার যেন পড়ে যাস না। আল্লাহ জানে তোর যে অবস্থা। এই হারামজাদারা, আমাকে নিয়ে মস্কারি করা বন্ধ কর তোরা। আগে বল কর, তারপর তো দেখ আমার খেলা। শুধু শুধু বকবক না করে বল মারতে থাক। তাই নাকি? দেখি তুই ছক্কা মারতে পারিস কিনা। বল মারলাম তোর জন্য, কিন্তু 30 টাকা ঠিক করে রেখেছি। আকাশ বল মেরেছে ঠিক আছে, আর আমি বলটা 6 মেরেছি, এটাও ঠিক আছে। কিন্তু বলটা যে অন্য জায়গায় গেল এটা ঠিক হলো না। বলটা এমন এক জায়গার মধ্যে গিয়েছে যে জায়গাটার মধ্যে আমার যাওয়া মানা। আমাকে এখন গিয়ে উধাম কেলানোর একটা আসানা। তোকে 6 মারতে বলেছি, এত জোরে কেন মেরেছিস? এখন বলটা গিয়ে নিয়ে আয়। আমি পারবো না, এটা জানিস না? আমার চাচার বাসায় এর উপর এখানে কে থাকে তা তো ভালো করে জানিস। এখন যদি আমি ছাদে যাই তাহলে নীলা আপু আমাকে কি করবে আল্লাহ জানে। তো আমাদেরকে 6 মেরেছিস তুই, আর বলটাও নিয়ে আসবি তুই। 30 টাকার বাজি ধরেছি, তাই তোকে তো কাজ করতেই হবে। বন্ধু, প্ল্যানটা তো সেই 30 টাকার লোক দেখিয়ে হারামজাদাকে এখন জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছিস, হ্যাঁ? হারামজাদা, এটা তোদের ভাগে ছিল, সমস্যা নেই, আমারও পালা আসবে। যখন আমি চান্স পাবো তখন শুধু তোকে সুযোগে সদ্ব্যবহার আমিও নেব। আজকে তোরা আমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিস, ঠিক আছে 1 মাসে শেষ যায় না, এটা মাথায় রাখিস। বন্ধু, এখন নাটক না করে তুমি একটু যাও তো,
বলটা নিয়ে আসো। বল মেরেছো, এখন তোমার দায়িত্ব বল নিয়ে আসা। বক বক করার তোমার কোনো শোভা পায় না, বুঝেছো? আরামজাদা, তোদের উপর ঠাডা পড়ুক, তোদের বজ্রপাত হোক, তোরা চিত হয়ে মরে যা, তোদের কপালে এক একটা কানা বউ জুটুক। এমন বদ্ধ দিতে দিতে তখন চাচি আমাকে দেখে বলে ওঠে, আরে আবির, তুমি হঠাৎ করে সে কখন তোমাকে আসতে বলেছি? তুমি কি তোমার আম্মুর সাথে দেখা করেছো নাকি এখনই শুধু বাইরে শুধু ঘোরাফেরা করতেছো? তোমার কিছুদিন হলো মাত্র ভার্সিটিটা বন্ধ দিল। আরে চাচি, তুমিও দেখি সবার মতো আমাকে বকতেছো। কিছুদিন বন্ধ ছিল তাই বলে কি একটু ঘোরাফেরাও করবে না? এরপর তো আবার ভার্সিটি খুলে দেবে, তখন তো আবার নিয়মিত যেতে হবে। ভালো কথা। এখন তুই তাহলে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস কেন? বল খেতেছিলাম, বাট বলটা ছাদের উপর গিয়ে পড়েছে, বলটা আনতে যাচ্ছি। তোরা না বল খেলা নিষেধ, এর পরেও তুই কেন বল খেলতে গিয়েছিলিস? হুর চাচি, তুমিও না যা শুরু করে দিয়েছো। ওখান থেকে ছাদের উপরে উঠে চলে গেলাম। ওখানে গিয়ে আমি গেটটা খুলে প্রথমে বলটা খুঁজতে লাগলাম। তখনই পেছন থেকে কেউ ভয়ানক করে বলে ওঠে, তুমি কি হাতে থাকা এই জিনিসটা খুঁজতেছো? এমন কথা শুনে আমার যেন আত্মাটা কেঁপে উঠল। পেছন থেকে মেয়েলি কণ্ঠটা আমার অচেনা না, কারণ কণ্ঠটার সাথে মিশে আছে ভয় আরো অনেক কিছু। কিরে, কথা বলছিস না কেন? তুই কি এটা খোঁজার জন্য ছাদের উপরে উঠেছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। ভয়ে হাতটা কাঁপতে শুরু করলো। তখন ওনার দিকে তাকিয়ে আমি বলে উঠি, আসলে আপু, আই এম সরি, আমি খেলতে আসিনি, ওরা আমাকে জোর করে নিয়ে এসেছে, তাই আমি এখানে খেলতে এসেছি। না হলে কি আমি তোমার কথা শুনতাম? ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। কই, আমাকে দেখা তো, কারা তোকে ধরে নিয়ে এসেছে। ওদেরকে আমাকে দেখিয়ে দে, আমি দেখতে চাই। আর কিছুদিন আগেও তো তোকে নিয়ে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করেছিলাম, এখন তুই আবার খেলতে এসেছিস? নীলাপুর কথা শুনে আমি হাত বাড়িয়ে নিচে দেখালাম। কিরে, কাকে দেখাচ্ছিস? আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, তুই কাকে দেখাচ্ছিস আমাকে? ওমা, আমি তো সামনে তাকিয়ে দেখি, ওমা কেউ নেই, সব দেখি বোদর। হারামজাদারা কি তাহলে আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে সবগুলো পালিয়ে গেছে? ওদেরকে একবার হাতের কাছে পেয়ে নি, এরপর দেখাবো কত ধানে কত চাল। ওরা আমাকে মৃত্যুর মাঝখানে ফেলে রেখে দুজন পালিয়ে গেছে। একবার শুধু হাতের কাছে পাই, আকাশের বাচ্চা, তোদেরকে আমি দেখে নেব। চুপ করে আছিস কেন? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওরা আমাকে ধরে নিয়ে এসেছে, আমি খেলতে চাইনি, তুমি বিশ্বাস করতে পারছো না? চুপ কর। আমাকে তুমি মেরেছো। আগেরটা মেরেছি, তুই আমাকে কিছু না বলে কেন খেলতে চলে এসেছিস? এখন মেরেছি, আপু বলে কেন ডেকেছিস? তোকে না কতবার বারণ করে দিয়েছি আমাকে আপু বলে না ডাকার জন্য, তারপরে তুই যে কোনো কথাই আমার শুনছিস না। নীলাপুর কথা শুনে মাথা নিচু করে রইলাম। এরপর বলে উঠলাম, তুমি আমার সিনিয়র আপু, তো আমি কি তোমাকে নাম ধরে বা তুমি করে বলতে পারি? তারপর তো তুমি জোর করে আমাকে তুমি বলে ডাকতে বলো, তাই তো বলি। তুই এখন থেকে আপু বলেও ডাকবি না, এটা শেষ ওয়ার্নিং। বেশি প্যাপে করলে কিন্তু এখানেই মেরে পুঁতে দেবো, আমি বলে দিচ্ছি। আমি যা বলবো তাই শুনবি। এভাবে আমাকে বকা দিচ্ছে নীলা আপু। তখনই দেখলাম ছাদের উপরে চাচি বলে ওঠে, কিরে, তুই আবিরকে এমন বকা দিচ্ছিস কেন? ছেলেটা এজন্য আসতে চায় না, তুই ছেলেটাকে সারাদিন শুধু বকা দিয়ে ছেলেটা কি করেছে তার জন্য তুই এত বকা দিচ্ছিস? চাচিকে দেখে আমি চাচির পেছনে লুকিয়ে যাই। তখন চাচি বলে ওঠে, তুই আমার এতটুকু বাচ্চা ছেলেটার ওপর এত নির্যাতন করতে পারিস না? আমার ছেলেটা এখনো বাচ্চা, তুই এমন ভাবে ওর সাথে কথা বলে ও ভয় পাবে না? আম্মু, তুমি কি বললে? ও বাচ্চা? ওকে তুমি আমার কাছে বাচ্চা মনে করো? হ্যাঁ, আমার কাছে তোমার বাচ্চা মনে হয় না। আরে আজকে বিয়ে দাও আর কালকে দেখবে 10-12টা বাচ্চার বাবা হয়ে থাকবে, আর তুমি ওকে বাচ্চা বলে চালাচ্ছ। চুপ কর, তুই চল বাবা, তুমি আমার সাথে চলো। আমি তোমার জন্য আজকে পায়েস রান্না করেছি, পায়েস খাবে। তুই আম্মুর কাছে কত সময় ধরে বাঁচতে পারিস আমি তা দেখে নিব। এরপর বাটি ভরে চাচি আমার জন্য পায়েস দেয়। আমি পায়েস খুব পছন্দ করি, চাচি ভালো করে জানে। চাচি, আজকের পায়েসটা অন্যরকম লাগছে, এত ভালো করে তুমি আবার নতুন করে কবে রান্না শিখলে? আরে বোকা ছেলে, আজকে পায়েস আমি রান্না করিনি, তোর জন্য আজকে রান্না করেছে নীরা। তোমার ওই গুন্ডি মেয়েটা কবে থেকে আবার এত ভালো করে রান্না শিখে গিয়েছে? হ্যাঁ, নীলা সবসময় তোর কেয়ার করে, তোর জন্যই তো রান্না শিখেছে। ধুর চাচি, তুমিও না, আমার জন্য কোন দুঃখে রান্না শিখতে যাবে? ও তো ওর জামাইয়ের জন্য রান্না শিখেছে। চাচি আর আমি দুজন কথা বলতে বলতে পায়েস খাচ্ছে, আর ভাবছিলাম যে নীলা আপুকে গিয়ে ধন্যবাদ জানাবো।
এমন ভালো পায়েস রান্না করার জন্য। এটা ভেবে আমি উপরে যাই। উপরে দিয়ে ভাবলাম তার রুমে তাকে ধন্যবাদ জানাবো যে এটা তো কষ্ট করে আমার জন্য এত ভালো পায়েস রান্না করেছে। আমি উপরে গেলাম। নীলাপুর দরজাটা খোলাই আছে, তাই দরজাটা ভেদ করে রুমের ভিতরে প্রবেশ করতেই আমি যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা, কারণ নীলাপু শাড়ি পরতেছে। আর নীলাপু এমন অবস্থায় আমি নীলাপুর রুমে ঢুকে গেলাম। আমাকে এভাবে দেখে নীলাপু লজ্জা পেল না, একটা হাসি দিল। আমি তো লজ্জায় আমার মুখটা লুকিয়ে বলে উঠলাম, সরি সরি আপু, আমি বুঝতে পারিনি তুমি যে এখানে চেঞ্জ করতেছো। আরে সমস্যা নেই, তুই দেখলে আর কোনো সমস্যা হবে না, তুই তো আমার সব কিছুই দেখবি। ছি নীলাপু, তুমি এসব কি বলছো? তোমার লজ্জা লাগছে না? এই এত নাটক না করে এখন আমার সামনে আয় আর আমাকে শাড়িটা পরিয়ে দে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। নীলাপু এসব কি বলছে? ওর কি লজ্জা নেই? কি এখানে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস তুই? কই কিছু না তো। আমি এখনো চোখ বন্ধ করে আছি। আমি হালকার ওপরে একটা চোখ খুলে তাকাতেই খুব স্পষ্ট দেখতে পেলাম নীলাপুর ফসা শরীরের নাভিটা। আমি যেন তাকিয়ে এক চোখ দিয়ে রইলাম। তখন নীলাপুর কথা শুনে আবার চোখটা বন্ধ করে নিলাম। কি রে গাধার মতো এভাবে এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? দেখছিস না আমি শাড়ি পরতে পারছি না, সাহায্য কর আমাকে। নীলাপুর ধমক শুনে আমি দৌড়ে ওনার সামনে যাই। তখন উনি ওনার শাড়ির আঁচলটা আমার হাতে দিয়ে দেয়। এখন আমি আবার কি করলাম? আমাকে এখন থাপ্পড় মারলে কেন? চোখ বন্ধ করে রাখলে কিভাবে আমাকে শাড়িটা পরিয়ে দিবি? আমি কি করব? তোমার ওই ইয়েটা দেখা যায় সেজন্য। তোকে এটা কে দেখতে বললো? তুই শুধু আমার দিকে তাকাবি। লজ্জায় তাড়াতাড়ি করে নাভিটা আমি হাত দিয়ে ঢেকে ফেলি। মনে মনে বললাম, নিজেই বলে দেখার জন্য আবার বলে কেন দেখছো? এই মেয়েটাকে নিয়ে কি যে করি আল্লাহ জানে। মনে চায় চাঁদে পাঠিয়ে দিই। কি শাড়ির আঁচলটা ধর এবার। কি আর করব, বাধ্য ছেলের মতো শাড়ির আঁচলটা ধরে আছি। আর নীলা শাড়িটা পরতে লাগলো। আমি যেন ওর দিকে এক নয়নে তাকিয়ে রইলাম। মুখের মধ্যে যখন দুটো ট্রল বসে যে কোনো ছেলে দেখলে পাগল হয়ে যাবে। আমি ওর দিকে তাকাতেই ও লজ্জা মাথা নিচু করে রইল। তখনই আমাকে ধমক দিয়ে বলে ওঠে, এখন সুন্দর করে কুচি করে শাড়িটা আমাকে পরিয়ে দে। ইউটিউবে দেখে দেখে শিখেছিলাম কিভাবে মেয়েদের শাড়ি কুচি করে পরাতে হয়, তাই আমি ওই ইউটিউব অনুযায়ী শাড়ি কুচি করে নীলাকে পরিয়ে দিলাম। নীলা তখন আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে বলে ওঠে, আমি কিন্তু যখন শাড়ির কুচিটা ওর পেটে দিতে যাব তখন আমার হাতটা কাঁপছিল। কি বলবো, তখন কেমন একটা অনুভূতি হচ্ছিল বোঝানোর মতো না। আমি হাতটা যখন নীলার নাভির নিচে দিয়েছিলাম তখনই নীলা চোখ বন্ধ করে গরম নিঃশ্বাস ফেলছিল। বাহ, তুই তো অনেক সুন্দর করে শাড়ি পরাতে পারিস, আগে তো জানতাম না। কোথা থেকে শিখেছিস? এক মিনিট, এত সুন্দর করে শাড়ি পরাতে জানিস? তুই আগে কাকে কাকে শাড়ি পরিয়েছিস? মা ডালা, মেয়েটার হইল কি? মাত্রই তো প্রশংসা করছিল, এখন দেখি আবার রেগে আছে। তখনই রেগে আমার কাছে এসে শার্টের কলার ধরে বলে ওঠে, সত্যি করে বল তুই, আর এমন কাকে কাকে শাড়ি পরিয়ে দিয়েছিস তুই? আরে এইভাবে কলার ধরছো কেন? ভয় লাগছে আমার। তখন ভ্রুকোসকে নীলা বলে ওঠে, কেন তোর ভয় লাগছে? সত্যি করে বল। আরে সত্যি বলছি, আমি কাউকে শাড়ি পরিয়ে দিই নাই। তাহলে এমন ভয় পাচ্ছিস কেন? তুমি এমন করলে তো ভয় পাবোই। এত সুন্দর করে শাড়ি পরানো কোথা থেকে শিখলি তুই? আরে ইউটিউব থেকে দেখে দেখে আমি শিখেছি। না, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বল, তুই কোথা থেকে শিখেছিস? সত্যি করেই বলছি। এখন যদি বিশ্বাস না করো তাহলে আমি কি করতে পারি? তোমার কি মনে হয় তুমি থাকা সত্ত্বেও আমি অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবো? এত বড় কলিজা আমার হয়েছে কি? তা অবশ্য তো ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, এবারের যাত্রায় তোকে মাফ করে দিলাম। কথাটা বলে নীলা যখন যেতে লাগবে ওর শাড়িটা পেছিয়ে পড়ে যেতে লাগলো। আমি ওর হাতটা ধরে ফেলি। আমার হাত সোজা গিয়ে ওর কোমরে গিয়ে পড়ে। আবিরের হাতটা যখন আমার শরীরে ঠেকলো, আমি যেন কোনো এক অজানা সুখের দেশে হারিয়ে যাই। আমার কাছে কেমন একটা শরীরের অনুভূতি লাগছিল। চোখ বন্ধ করে সেই অনুভূতিটা আমি চিন্তা করতে লাগলাম। আমি নীলা আপুকে ধরে উঠালাম। তখন ওই আপুকে বলে উঠলাম, সরি সরি সরি। নিজের অজান্তে হাতটা ফুলে অন্য জায়গায় চলে গিয়েছে। কথাটা বলেই দিলাম এক দৌড়ে আমি বাসায় চলে আসলাম। আমি শুধু একটু আগেই ঘটে যাওয়া সেই কথাটাই মনে করতে লাগলাম, আর ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আর মনে মনেই হাসছি। আসলে আমার পিচ্ছে জামাইটা কত কিউট, আর এই জন্যই তো ওকে আমি এত ভালোবাসি। আবিরকে সেই ছোটবেলা থেকেই আমি পছন্দ করতাম।
যখন শুনেছি আব্বুর থেকে আমার সাথে আবিরের বিয়ে ঠিক করা আছে ছোটবেলা থেকেই, তখন থেকেই ওকে মনে মনে আমার করে রেখেছি। তাই তো কাউকে আমার জিনিসের উপরে নজর দিতে দিই না। আবির, তুমি কি বুঝবে না আমার ভালোবাসাটা? বাসায় এসে হাঁপাতে লাগলাম। তখন আমার এমন অবস্থা দেখে আম্মু এসে বলে ওঠে, কি রে, এভাবে হাঁপাচ্ছিস কেন? আর তোকে এত দৌড়াতে কে বলেছে? আরে আম্মু আর বলো না, তোমার ওই শয়তান মেয়েটা আছে না, ও আমাকে সারাদিন শুধু বকা দেয়। ওর জন্য তো আমি কোথাও বের হতে পারি না। যেখানে যাই সেখানে শুধু আমাকে বকা দিবে আর শাসন করবে। তো ঠিকই তো আছে, ও তোকে বকা দেবে না তো কি করবি? আদর করবে? তুই এত সমস্যা ক্রিয়েট করিস কেন? আমি তো তোমার ছেলে না, ওই নীলাই তোমার সবকিছু। যাও, তোমার সাথে কথাই নেই। এত ঢং না করে আমি খাবার বেড়ে দিচ্ছি, খাবার খেয়ে নে। তারপর আগামী কালকে আবার তোর ভার্সিটি আছে, গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আম্মু খাবার বেড়ে দেয়। আমি খাবার টেবিলে এসে বসে খাবার খেয়ে নিই। এরপর রুমে এসে শুয়ে পড়ার জন্য আমি বিছানা ঠিক করতে লাগলাম। তখনই ফোনটা বেজে ওঠে। দেখি আকাশ কল করেছে। কিরে বন্ধু, তুই কি বেঁচে আছিস নাকি মরে গিয়েছিস? কলটা করলাম দেখলাম না, তাহলে তুই মরিসনি, বেঁচে আছিস। হারামজাদা, তোকে যদি হাতের কাছে পেতাম না তাহলে মেরে আমি জেল খাটাতাম। শুধু তোকে একবার হাতের কাছে পাই, এরপর দেখবি তোকে আমি কি করি। বন্ধু, কাল থেকে রক্ত পড়ছে, আর গালি দিস না। এত গালি আর যে নিতে পারছি না। 14 গোষ্ঠীও কখনো এত পরিমাণ গালি দেয় নাই যত পরিমাণ তুই আমাকে এখন দিচ্ছিস। আকাশকে হাজারটা গালি দিয়ে কলটা কেটে দেই। এরপর আমি ঘুমানোর আগে একটু ফেসবুক ঘাটাঘাটি করছিলাম। আমার গল্পের পেজের মধ্যে দেখলাম একটা মেয়ে অনেক কিছু লিখেছে, যেমন হাই, হ্যালো, কেমন আছেন, ভাব দেখাচ্ছেন, কথা বলছেন না কেন। এগুলো তো প্রতিনিয়ত আমার পেজের মধ্যে চলে, এগুলো নতুন কি? কিন্তু তাদের মাঝখান থেকে একটা মেয়ে ভিন্ন, সবসময় কমেন্ট করে যায় ভালো। তার জীবনের এক সাথীকে নিয়ে প্রায় সব সময় তার কমেন্ট শুনে আর তার লাভ স্টোরিগুলো শুনতে থাকে। ফেসবুকটা আমার অচেনা, প্রোফাইলে শুধু একটা বাচ্চার পিক দেওয়া, তাই চিনতে পারছি না। ভেতরে ঢুকে দেখি লক করা। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, অ্যাকসেপ্ট করলো না, শুধু রিপ্লাই দিল, আজকে কি অবাক করা কাণ্ড! আজকে আমাদের রাইটার মশাই ঠিক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। যাকে হাজারো মানুষ রিকোয়েস্ট দিয়ে পায় না, সে আমাকে দিয়েছে। কারণটা কি জানতে পারি? মেয়েটা এমন এসএমএস আমাকে দিয়েছে। তাই আমি রিপ্লাই বলি, আসলে আপনার কমেন্ট আমি প্রায় সব সময় শুনি আর আমার কাছে বেশ ভালোই লাগে। আসলে আমি একজনকে ভালোবাসি মনে প্রাণে, কিন্তু তাকে বলতে পারছি না। আর আমার ওই ভালোবাসাটা তার কাছে ধীরে ধীরে বিষাক্তকর কারণ হয়ে ওঠে কিনা সেই ভয়েই আছি। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। ভালোবাসা এমন একটা জিনিস, যদি কাউকে ধরে বসে তাহলে কখনো সে ছাড়তে পারবে না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। মেয়েটার নাম ঠিকানা কিছুই বলো না, শুধু এতটুকু বললো একজনকে ভালোবাসে। আর মেয়েটার গল্পটা আমার সাথে কেমন জানি না ম্যাচিং ছিল। তারপরও বাড়তি কোনো কথা বললাম না। মেয়েটার সাথে আরো কিছু সময় কথা বলে এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তা টেবিলে বসতেই আমাকে দেখে আব্বু বলে ওঠে, কিরে, তোকে না ঢাকায় বলেছে এমন খেলাধুলা করে দৌড়াদৌড়ি না করার জন্য? আর তোর এমনিতেই বুকে সমস্যা হয়েছে, এসবগুলো কিছুদিনের জন্য বলেছে ছাড়ার জন্য, কিন্তু তোর কি মন বসছে না? ঠিকই শয়তান মায়াটা আব্বুকে বলে দিয়েছে। তখন আমি আব্বুকে বলি, আরে আব্বু, আমি তো মাত্র একটু খেলতে গিয়েছিলাম, বেশি না তো, মাত্র 1 ঘন্টার মতো খেলেছি, সারাদিন তো খেলিনি। তোর ক্রিকেট খেলা একেবারে নিষেধ, তুই ক্রিকেট খেলতে পারবি না, ডাক্তার বলে দিয়েছে, বুঝতে পেরেছিস? আব্বু আরো অনেক বকাঝকা করলো। এরপর বলে উঠলো, এতদিন তো ভার্সিটি বন্ধ ছিল, কই একদিনে তো আমার অফিসে গিয়ে অফিসের দায়িত্বটা বুঝে নিলি না, একটু দেখে নিলি না, সবার সাথে তো একটু পরিচয় হয়ে নিতে পারতে। ওইসব বাদ, কিন্তু ভার্সিটি যখন ছুটি হয় তখন তো গিয়ে একটু সবার সাথে দেখা করতে পারতে। ওই দিন পার্টিতে যেতে বললাম, তাও গেলি না। ওর চাচা বলেছে অফিসে যাওয়ার জন্য, ওদের অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দেব, ওখানেও গেল না। আমাদের কোম্পানি না হয় ছোট, ওদের এত বড় কোম্পানি, পুরো শহরের সব থেকে বড় কোম্পানিদের মধ্যে একজন তাদের কোম্পানিটা। গেলি না কেন? তোকে তো অনেকবার বলেছে ওইখানে গিয়ে সবার সাথে পরিচয় হওয়ার জন্য, ভবিষ্যতে তুই ওদের কোম্পানিটাও সামলাবি। মানে? আব্বুর কথা তো কিছুই বুঝলাম না। তখন আমি আব্বুর উদ্দেশ্যে বলে উঠি, মানে তোমার কথা তো আমি বুঝতে পারলাম না।
তাদের কোম্পানির দেখাশোনা আমি কেন করতে যাব? তাদের কোম্পানির দেখাশোনা করার জন্য তো নীলা আপু আছে। নীলার সাথে তুইও দেখাশোনা করবি এটাই বলে দিয়েছে। আর এখন চুপচাপ ভার্সিটিতে যা, যেহেতু যাসনি তাই চুপচাপ এখন চলে যাওয়ার, বেশি কথা বলতে পারবো না। আব্বু যেন কোনো একটা কথা লুকাতে লাগলো, আম্মু যেন কোনো একটা কথা লুকাচ্ছে। আম্মু চলে গেল। আব্বু খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আমি আর কি করব? আমি খাওয়া দাওয়া শেষ করে বাইকটা বের করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির ক্যাম্পাসের সামনে আসতেই দেখলাম আকাশ আর ঈশান দুজন আড্ডা দিচ্ছে। বাইকটা একপাশে পার্কিং করে ওদের কাছে গেলাম। তখন আকাশ আর ঈশান দুজনে আমাকে দেখে বলে ওঠে, কি রে ভাই, তোর ঘুম কেমন হলো? ঘুম তো বাদ দে, এই কথা জিজ্ঞেস কর যে চাচাতো বোনের খেলাটা কেমন হয়েছে আজকে তোর সাথে। কি হাইরেডও খেলেছে নাকি নাকি অন্য কিছু খেলেছে? হ্যাঁ, দুইটাকে ধরে ইচ্ছা রকম কেলাতে লাগলাম। তখন দুই হারামজাদা বলে ওঠে, ভাই আমাদের দুই বাচ্চাটি জান নিয়ে ফেলবি নাকি? এবার তো ছাড়, আরে তো রেগে আছিস কেন? হারামজাদা, তোদের মতো বন্ধু থাকাছে না থাকাই ভালো। তোরা আমাকে মাঝ রাস্তায় বিপদের মধ্যে ফেলে দিয়েছিস। আমি কি বলেছি আমি খেলতে যাব? আচ্ছা বন্ধু, এই কথা বুঝলাম না, তুই তোর চাচাতো বোনকে এতটা ভয় পাস কেন? ও আচ্ছা তাই, আমি শুধু ভয় পাই। তাহলে তোরা পালিয়ে গেছিস কেন? হ্যাঁ, আমার কথা শুনে ওরা দুজন এখন আর কোনো কিছু বলছে না। জানি ওরা আমার চাচাতো বোনকে বেশ ভালোই ভয় পায়। আমরা তিনজন আড্ডা দিচ্ছিলাম, তখনই আমাদের মাঝে আমাদের পুরনো বন্ধু চলে আসে। হ্যাঁ, আমি, আকাশ আর শ্রাবণী, আমরা চারজন বন্ধু, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আমাদের কলেজ লাইফটা একসাথে শেষ হয়েছে, এখন ভার্সিটি লাইফটাও একসাথে শেষ হবে। কি ব্যাপার তোমরা এখানে? তোমাদের খুঁজে বেড়াচ্ছি। এখানে কি করছো? আর ভার্সিটি বন্ধ দিয়েছে কয়দিন হলো, তোমাদের কারো খোঁজ খবরই পেলাম না। কোথায় ছিলে তোমরা? আরে আমরা তো ঘোরাফেরার মধ্যেই সময়টা কাটিয়ে ফেলেছি। তুমি বলো, তুমি কোথায় ছিলে? আরে আমি তো আমার বান্ধবীদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। তোমাদেরকে তো কল করেছি, তোমরা কেউ ফোনই ধরোনি। কি একটা ভুল করে ফেলেছি, কলটা যদি ধরতে পারতাম তাহলে তো আজকে আমারও তোমার সাথে ফ্রিতে ঘুরতে যেতে পারতাম। ওই হারামজাদার কথা বাদ দে, তুই এখন বল, তুই দুপুরে তোকে দেখছিলাম, তুই কোথায় জানি যাচ্ছিলি, আর ওটা কে ছিল তোর সাথে? হ্যাঁ, ওটা আমার কাজিন ছিল, ওরকে নিয়ে আমি শপিংয়ে গিয়েছিলাম। ও গতকালকে আমাদের বাসায় এসেছে ঘুরতে। শ্রাবণী, তোর কাজিনকে দেখে কিন্তু আমি ক্লাস খেলছি। তোর কাজিনের সাথে একটু পরিচয় করিয়ে দে না প্লিজ। ঠিক আছে, পরিচয় করিয়ে দেবো, সমস্যা নেই। আর তোর না একটা গার্লফ্রেন্ড ছিল, সেটা কি হয়েছে? আরে তুই কি জানিস না, ও 12 ভাতারি, ও যাকে তাকে দেখলেই ক্রাশ খায়। আর তুই কি না ওকে তোর কাজিনের সাথে পরিচয় করিয়ে দিবি? তুই বরঞ্চ আমার সাথে পরিচয় করিয়ে দে। কিন্তু তোরে তো গার্লফ্রেন্ড আছে, সাদিয়া। আমি কি সাদিয়াকে বলে দেবো নাকি তুই অন্য একটা মেয়ের সাথে কথা বলতে চাচ্ছিস? আরে না না শ্রাবণী, না না শ্রাবণী, আমি তো তোর সাথে একটু মজা করছিলাম, এটাই, আর কিছু না। আচ্ছা, তোরা এটা কি শুরু করলি? তোরা তো শুধু এসবগুলো ছাড়া আর অন্য কিছু করতে পারিস না, সারাদিন শুধু মেয়েদের পিছনে লেগে থাকিস। আমাদের শুধু এই বন্ধুটাই মাঝে মাঝে যে কিনা আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করতে পারলো না। ও কোনো মেয়ের সাথেই প্রেম করতে পারবে না। আমি থাকা শর্তে আমি কাউকে ওর সাথে কথা বলতেই দেব না। তোদের মতো আমি কখনোই ওকে বানাতেই চাই না। দেখছিস আবিরের প্রতি কেমন একটা টান শ্রাবণীর। ও আমাদেরকে কিছুই মনে করে না, শুধু আবিরকেই মনে করে। তোরা যে কি লেভেলের মশকারি করতেছিস তা আমি ভালো করেই জানি। এমন মশকারি বাদ দে, ঠিক আছে? ও তোদের মতো এমন প্লে বয় না, পেছনে অনেক মেয়ে ঘুরে কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। আকাশ, আজকে আমরা আবিরের মতো হতে পারলাম না বলে আজকে এমন ভালো ভালো প্রশংসা এমন একটা সুন্দরী মেয়ের কাছ থেকে পেলাম না রে। কথাটা শুনে শ্রাবণী আমাদের উদ্দেশ্যে বলে, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক কর, আমি ক্লাসের দিকেই গেলাম। আবির, তুমি আমার সাথে চলো। তুমি যাও, আমি তোমার পেছনে আসতেছি। কথাটা বলতে শ্রাবণী হাঁটা ধরলো ক্লাসের দিকে, আর পেছন থেকে আকাশ আর ঈশান দুজনে আমার উদ্দেশ্যে বলে ওঠে, বন্ধু, আমার কাছে শ্রাবণের কথাবার্তা কেমন জানি লাগছে। ও কি তোর প্রতি কোনো কারণে দুর্বল? আরে ভাই, আমি তোদেরকে তো সেই আগে থেকেই বলেছি, আমাদের সাথে যেভাবে কথা বলে
আবিরের সাথে তেমন ভাবে কথা বলে না, কিভাবে নরম ভাবে আর তুমি করে সুন্দর করে কথা বলে শ্রাবণে, কিন্তু আমাদের বেলায় উল্টো। আমার কাছেও এমনটা মনে হচ্ছে যে শ্রাবণী তোকে ভালোবাসে, কিন্তু বলছে না। কি বলিস? আরে ভাই, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? আমি তো জানি না, কিন্তু শ্রাবণীকে আমি শুধু বন্ধু মনে করি। আর তোরা তো জানিস আমি আমার সিনিয়র চাচাতো বোনকে ভালোবাসি, কিন্তু সে সিনিয়র বলে তাকে কিছু বলতে পারে না। যাই হোক, তোর যা ভালো লাগে তুই তাই কর। আমরা যা দেখেছি, যা শুনেছি, তাই তোকে বলেছি। যা হবার এবং কি যা দেখার পরে দেখা যাবে। ক্লাসের সময় হয়ে গেছে, বকবক না করে এখন ক্লাসের দিকে আয়। কথাটা বলে আমরা চারজনে ক্লাসের ভিতরে প্রবেশ করলাম। এরপর ক্লাসটা শেষ করে সবাই মিলে একসাথে বের হলাম। তখন শ্রাবণী বলে ওঠে, আবির, বিকেলের দিকে একটু হাঁটতে বের হব। অনেক দিন হয়েছে তোমার সাথে তেমনটা হাঁটাহাঁটি হয়নি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। তখনই পাশ থেকে আকাশ বলে ওঠে, আরে যাবে যাবে, সমস্যা নেই। আকাশ তোর সাথে হাঁটতে যাবে, ওর তো কোনো কাজ নেই। বিকেলে তোর সাথে একটু ঘুরে আসবে। ঠিক আছে, ধন্যবাদ আবির। আকাশ তো কথাটা বলেই খালাস, আর শ্রাবণী খুশি হয়ে ওখান থেকে চলে যায়। তখন আমি আকাশের উদ্দেশ্যে বলে উঠি, হারামজাদা, তুই যে কথাটা বললি এটা যদি একটিবারের জন্য আমার চাচাতো বোন নীলা জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে জানিস তো? আমার গালটা কেমন টকটকে লাল হয়ে আছে। কেন জানতে পারবে না? বিকেলে একটু ওকে নিয়ে হেঁটে আসিস, কারণ ওর মন ভালো নেই, আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তা বিকালে দেখা যাবে। কথাটা বলে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে না আসতেই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখি বড় বড় করে লেখা আছে নীলা। ফোনটা রিসিভ করলাম। তখনই ওপাশ থেকে রাগী গলায় কেউ একজন বলে ওঠে, তোমাকে না বললাম ক্লাস শেষ করে তুমি আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু তোমাকে আমি পুরো ভার্সিটি খুঁজে পেলাম না। কোথায় তুমি? আরে আমি তো ভার্সিটি শেষ করে একদম বাসায় চলে এসেছি, ভালো লাগছে না তাই বাসায় চলে আসলাম। কেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? আমি এখনই তোমার জন্য ডাক্তার নিয়ে আসছি। কি হয়েছে? নীলা যেন পাগলের মতো হয়ে গিয়েছে। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আরে আমার তো কিছুই হয়নি, বলছি এমন মন ভালো ছিল না তাই চলে এসেছি, শরীরের কথা তো তোমাকে বলিনি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আমি না হয় আজকে তোমাকে ডিস্টার্ব করবো না। নীলা কথাটা বলে কলটা কেটে দেয়। তখনই আব্বু ডাক দিয়ে বলে ওঠে, আবির, তুই কি রুমে আছিস নাকি? হ্যাঁ আব্বু, আমি রুমে আছি, তুমি ভিতরে আসো। আব্বু ভিতরে প্রবেশ করলো। দেখলাম আব্বুর হাতে কিসের একটা বক্স। এখনো ভালো করে দেখা যাচ্ছে না, কারণ বক্সের উপরে কি যেন দিয়ে মোড়ানো আছে। আব্বু, বক্সটা কিসের আর কার জন্য? আরে তুই না ফোন চেয়েছিলি, তাই আমি ফোন দেওয়ার জন্য মার্কেট যাচ্ছিলাম। তখন তো চাচার সাথে দেখা। তো চাচা বলল যে এখানকার ফোন নাকি এতটা ভালো হবে না। তখন নীলাও সাথে ছিল। নীলা বলল তোর চাচা নাকি কিছুদিন পর ইউএস যাবে আমাদের একটা বিজনেসের কাজের জন্য। ওখান থেকে বলেছে তোর জন্য নিয়ে আসবে, তাই আমি আর কিনিনি, তোর চাচাই নিয়ে এসেছে। আমি তো জানি না কি ফোন নিয়েছে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে ফোনটা নিলাম, কারণ জানি আব্বু যদি ফোনের জন্য যায় আমার জন্য হয়তো বা 15 থেকে 20 হাজারের মধ্যে ফোন নিয়ে আসবে। মনে হয় নীলা আপু তার আব্বুকে বলেছে ফোন কিনে দেওয়ার জন্য। আব্বুর হাতের বক্সটা দিয়ে চলে যায়, আর যাওয়ার আগে বলে যায় যেন খাবারটা খেয়ে যায়। আমি আর থাকতে পারলাম না, বক্সটা খুলে দেখলাম আমার জন্য একটা আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। আমি তো অনেক খুশি যে আমাকে এই ফোনটা নিয়ে দিয়েছে। না, আমি অনেক দিনের জন্য এই ফোনটা বলেছি, কিন্তু আব্বু কিনে দেবে না। ফোনটা ঠিকঠাক করে আমি নিচে আসি, তখনই আম্মু বলে ওঠে, কিরে, ফোন পেয়ে কি খাবারের কথা ভুলে গেলি নাকি? আরে না, আর আব্বু কোথাও গিয়েছে নাকি? না, তোর জন্য এত সময় অপেক্ষা করবে। খাবার খেয়ে এখন আমাকে একটু উদ্ধার কর বাবা। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। এরপর ওই ফোনের ডিভাইসে এই ফোনে নিয়ে আসি। আমি আবার আমার সেই পুরনো ফেসবুক পেজটার ভিতরে প্রবেশ করি। এরপর ওখানে দেখি ওই মেয়েটার SMS। এরপর মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলে আমি দুপুরে ঘুমিয়ে পড়ি, কারণ বিকেলে যদি আবার শ্রাবণী কল করে ওর সাথে একটু হাঁটতে যেতে হবে। আজকে নীলা কল করে বিরক্ত করবে না, ও জানে আমার মন ভালো নেই, তাই আজকে সে আমাকে বিরক্ত করবে না। বিকেলবেলা ফোনটা বেজে ওঠে, বুঝতে আর বাকি রইল না শ্রাবণী কল করেছে। ফোনটা রিসিভ করলাম। আবির, তুমি কোথায় যাচ্ছ? এই তো ঘুমিয়েছিলাম, মাত্র ঘুম থেকে উঠলাম। তুমি কোথায়? আমি তোমাদের বাসার সামনে যে পার্কটা আছে ওইখানে দাঁড়িয়ে আছি। তুমি রেডি হয়ে ওখানে সামনে আসো। শ্রাবণীর কথা শুনে আমি গিয়ে রেডি হয়ে
এরপর পার্কের সামনে যেতে লাগলাম। দেখলাম শ্রাবণী ওখানে দাঁড়িয়ে রইল। আমাকে ওর কাছে আসে দেখে শ্রাবণী আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আমি ওর কাছে গিয়ে বলে উঠলাম, কি দেখতেছো? কিছু না, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই তোমাকেই দেখছিলাম। তোমাকে কিন্তু আজকে হেব্বি কিউট লাগছে। আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর বললাম, ধন্যবাদ, এখন চলো। চলো এখন আগে গিয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আমি আর শ্রাবণী দুজনে হাঁটাহাঁটি করতে লাগলাম। একসাথে বাদাম খেলাম। মাঝে মধ্যে শ্রাবণী আমার হাতটা ধরে ফেলে, কিন্তু আমি ছাড়ানোর চেষ্টা করলেও ও ছাড়তে চাইল না। এভাবে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই শ্রাবণীকে ওর বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, কি নবাবজাদা, আপনাকে দেখছি। আপনি দিনকাল কোথায় কোথায় যাচ্ছেন, কোনো খোঁজ খবর পাচ্ছি না। বিকেলে বের হয়ে গিয়েছেন, আর তো কোনো খবরই পেলাম না। আরে আম্মু, একটু হাঁটতে বের হয়েছিলাম, ভালো লাগছে না, মনটা ভালো নেই, তাই একটু হাঁটতে বের হয়েছি। এখন মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। হয়েছে হয়েছে, আমি খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নাও, এরপর শুয়ে পড়ো, কালকে আবার কলেজে যেতে হবে। আমি টেবিলে বসে খাবারটা খেয়ে ওপরে চলে গেলাম। আব্বু মনে হয় এখনো আসেনি। রুমে এসে আর কিছু করতে মন চাইছে না, প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে। তাই কি করব? তাই যা বাবা সেই কাজ। বিছানায় হেলান দিলাম। বিছানায় হেলিয়ে দিতেই ঘুমটা চলে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। পেছন থেকে কে ডেকে বলে ওঠে নাস্তা করার জন্য। বসে নাস্তাটা করে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। তখন হঠাৎ আকাশের কল। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে আকাশ বলে ওঠে, কিরে কোথায় আছিস? তোর দেখি কোনো খোঁজ নেই। আরে 1 মিনিট, আসতেছি, মাত্র রেডি হয়ে বের হলাম। আকাশকে এ কথা বলে কলটা কেটে দিয়ে এরপর আমার বাইকটা বের করে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। ভার্সিটিতে আসতেই তখন দেখতে পাই যে ক্যাম্পাসের মধ্যে গল্প করছে আকাশ আর ঈশান। তখন হারামজাদা দুইটার সামনে গিয়ে দুইটাকে বলে উঠি, কিরে তোদের বউ মারা গেছে নাকি? হ্যাঁ, এত ফোন করিস কেন? বললাম না নাস্তা করতেছি, তাও একটার পর একটা কল করস। আরে তুই না বুঝিস না, আমরা তো তোর কেয়ারিং ফ্রেন্ড রে ভাই। নাস্তা করিস ঠিকঠাক হজম করিস, নাস্তা করিস ঠিকঠাক হজম করিস কিনা এইটা তো দেখতে হয়। হ, গতবার যেভাবে দইয়ের সঙ্গে চপ খাইয়া তোর পাকস্থলী রিসেট হয়েছিল, ওই ড্রামা আমরা কি ভুলতে পারি না? প্রমাদ তোদের মাথায়। নিজেরা ক্যাম্পাসে বসে প্যাচ প্যাচ মারতেছিস আর আমাকে নাস্তার মধ্যে ডিস্টার্ব করতেছিস। তোরা দুইটা ভদ্রলোক হয়েছিস কবে থেকে? হ্যাঁ, যেদিন থেকে শ্রাবণী তোকে আবির ভাই না বলে আবি বলা শুরু করেছে। আমি তো বলি এই মেয়েটা একদিন আবির জান বলবে, খেয়াল রাখিস। হ্যাঁ, লজ্জা পায় কিন্তু ঢাকতে চায়। ওরে থুর, শ্রাবণী মানে আমার ফ্রেন্ড, তোদের মতো পেঁচাল ফালাইতে পারি না আমি। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডশিপ ডেতে সে যখন তোকে চকলেট দিল আর তুই যখন ওরে থ্যাংক ইউ বলে তুই যখন ওকে থ্যাংক ইউ বলে ঝুলে পড়ছিলি, তখনও তো বলছিলি বন্ধু। আর শ্রাবণী সেদিন সন্ধ্যায় স্ট্যাটাস দিল, কিছু অনুভূতি মুখে বলা যায় না, শুধু চোখে দেখা যায়। বুঝলাম। হালকা রেগে, তোরা দুইটা না থাকলেই পারিস না। শ্রাবণী ভালো বন্ধু, ও একটু বেশি কেয়ার করে, এই আর কি। মানে আমরা তো ছোটবেলা থেকেই। ছোটবেলা মানে কি রে? তোরা কি একই ফিডারে দুধ খাইছস নাকি? ছোটবেলার কেয়ার এখন বড়বেলার লাভে কনভার্ট হইতাছে, বুঝলি? হ্যাঁ, তোরা কি জানিস না আমি কাকে পছন্দ করি? জানি রে ভাই জানি। নীলা? ওইটা তো সিনিয়র। আর কাহিনী এমন ভাবে বলিস যেন ফ্যামিলির সবাই রেডি তোরে বিয়া দিতে, শুধু তুই বউ খুঁজতেছিস। নীলা তো আমার চাচাতো বোন, কিন্তু জানিস ছোটবেলা থেকে আমি ওকে যেভাবে দেখেছি ওর মতো মেয়ে আর একটাও দেখিনি। ওরে বাবা, আবির ভাইয়ের প্রেমিক মন জেগে উঠছে। আচ্ছা শোন, যদি শ্রাবণী জানে যে তুই নীলারে পছন্দ করিস, তাহলে কি করবি? হ্যাঁ, কিচ্ছু করবো না, কারণ ও জানে না আর জানতেও হবে না, এটা আমার ব্যাপার। কিন্তু যদি ওর হৃদয় ভাঙে? আমি তো কিচ্ছু বলিনি ওকে। ও যদি নিজেই কিছু ধরে নেয় সেটা আমার দোষ। দোষ তো তোর না, তোর চোখে। যে চোখে এমন সব চাহনি থাকে যে মেয়েরাও হাট কইরা ফেলে।
আবি, তুমি না থাকলে ক্লাসই ভালো লাগে না। এমন কথা বলার পরেও যদি ও ফ্রেন্ড হয়, তাইলে আমাদের রোল নম্বর ফ্রিজ করাই দেওয়া উচিত। তোরা চুপ থাক, শ্রাবণী আসছে দেখ। আচমকা এসব বলবি না যেন। হাই গাইস, আবি তোর জন্য একটা চকলেট এনেছি। গতকাল তুই বলেছিলি না যে ওটা তোর ফেভারিট। ও থ্যাঙ্কস, কষ্ট করলি না তো? চকলেট দেওয়া মানে কষ্ট করা লাগে এখন? হ্যাঁ, এখনকার প্রেমের ইনভেস্টমেন্ট শুরু হয় 20 টাকার চকলেট দিয়ে। ওরে না, এটা তো আবিরের জন্য, তোদের না। উফ, এই তো ভালোবাসার বৈষম্য। আচ্ছা, তোরা দুইটা যাবি নাকি লাইব্রেরিতে? হুম, লাইব্রেরি না, লাইব্রেরি হইয়া গেছে তোদের, বুঝলি? আকাশ আর ঈশান হাসতে হাসতে দূরে চলে যায়। আবি, হ্যাঁ বল। কিছু না, তোর চোখে কিছু পড়ে গেছে মনে হয়। না তো, কেন বলছিস? ওখানে একটি রং, আমার খুব চেনা ভালোবাসার রং। ঠিক আছে, এখন আর বেশি কথা না বলে চল, ক্লাসে যেতে হবে, সময় হয়ে গিয়েছে। তখন আমরা চারজনে ক্লাসে যাই, আর ক্লাসে গিয়ে এরপর সম্পূর্ণ ক্লাসগুলো শেষ করি। আমরা সবাই ক্লাস শেষে একসাথে বের হই। আকাশ আর ঈশান দুজনে বিদায় জানিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তখনই পেছন থেকে শ্রাবণী এসে ডাক দিয়ে বলে ওঠে, আবির, তোমার বাইকে করে আমাকে একটু বাসায় দিয়ে আসবি? কি বলবো, যেহেতু বন্ধু তাই কিছু বলতেও পারছি না। এরপরে যদি কিছু বলি, এমনি ইমোশনাল একটা মেয়ে যদি আবার কান্না করে দেয়, তার থেকে বেশি কিছু না বলে ওকে বলে উঠলাম, হ্যাঁ তুমি ওঠো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। শ্রাবণী আমার বাইকে উঠে বসে, পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছু বললাম না, চুপচাপ করে বাইকটা চালিয়ে ওকে বাসায় দিয়ে আসতে লাগলাম। ভার্সিটি থেকে বের হতে দেখলাম আবির বাইক নিয়ে কোথায় যাচ্ছে। যখনই পেছনে তাকালাম দেখলাম তার পেছনে একটা মেয়ে। এটা দেখার পর যেন আমার আসমান জমিন দুটো উল্টোপাল্টা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমার বুকের ভিতরে কেমন জানি না চিনচিন করে ব্যথা করতে লাগলো। আমি যেন এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তিই ছিল না। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি দৌড়ে বাসায় চলে আসি। শ্রাবণীকে আমি ওর বাসায় পৌঁছে দিই, এরপর বাইকে করে বাসায় যাওয়ার জন্য রওনা দিই। ফোনে চার্জ নেই, তাই বাসায় গিয়ে চার্জ দিতে হবে। তাই আমি বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে ওঠে, বাইরে থেকে কোথাও মনে হয় পেট ফুলে খেয়ে এসেছিস, যার জন্য এমন হাঁপাচ্ছে। কে খাইয়েছে? রাস্তার ফকির তো, তাই খাওয়াতেই পারে। দেরিতে আসার কারণে আম্মু যে এখন আমাকে কথা শোনাচ্ছে তা আমি ভালো করেই বুঝতে পারছি। কি আর বলবো বলো, আমি মানুষকে বলেছি যে আমার মা নেই, আমার মা কবে গত হয়েছে, তাই আমাকে আমার মুখটা দেখে মানুষ খাইয়ে দিয়েছে। আর পারিস না পারিস, কথা থেকে শিখেছিস। যাই হোক, খেতে বস, আমি এখনই খাবার বেড়ে দিচ্ছি। আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য নিচে আসলাম। আম্মু খাবার বেড়ে দিল। এরই মধ্যে আবিরকে কয়েক হাজার বার ফোন দেওয়া হয়েছে, ওর ফোন বন্ধ। আমার তো যেন এমনই মন চাচ্ছে ওকে গিয়ে আমি পেটাতে লাগি। তাই আর দেরি করলাম না, ওদের বাসা নিচেই চলে গেলাম। আম্মু খাবার বেড়ে দেয়। আমি খাওয়া দাওয়া শেষ করে বসে রেস্ট করতে লাগলাম। ঠিক তখনই আম্মু এসে বলে ওঠে, নীলা নিচে দাঁড়িয়ে আছে, তোকে 1 মিনিটের মধ্যে নিচে যেতে বলেছে। কথাটা বলে আম্মু নিজের রুমে চলে যায়। বুঝলাম না এ সময় নীলা আপু কেন আসলো। আমি রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসা মাত্রই, তোর কত বড় সাহস, তুই বাইকে করে মেয়েদের গিয়ে ঘোরাফেরা করিস? তোর কত বড় সাহস, এত বড় সাহস কে দিল তোকে? এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার পুরো গালটা লাল হয়ে গিয়েছে। নীলা আপু প্রচন্ড পরিমাণ রেখে আছে, রাগি চোখে আমার দিকে তাকিয়ে রইল। ওনার এমন রাগি চোখ দেখে আমি নিজেও ভয় পেয়ে গেলাম। তখন আমি বলে উঠি, আরে আমি তো ওকে নিয়ে যেতে চাইনি, আর ও তো আমাকে বলেছে নিয়ে যাওয়ার জন্য, আর ও তো আমার ক্লাসমেট। তোর সাথে ওর কিসের সম্পর্ক? সত্যি করবার কিসের ক্লাসমেট? ওকে কেন বাইকে উঠালি? দেখছি কোনো রকমে রাগটা কমছে না। তখন আমি ওকে বলে উঠি, আরে তুমি বিশ্বাস করো, আমি ওকে উঠাতে চাইনি, আর ও আমার সম্পর্কে অন্য কিছু লাগে না, জাস্ট এ ফ্রেন্ড, আর এছাড়া আর কিছু না। আমার বিশ্বাস হচ্ছে না, আমার তো কোনো একটা সন্দেহ লাগছে। আমি তোমার মাথা ছুঁয়ে বলছি, বিশ্বাস করো, ও আমার অন্য কিছু লাগে না, জাস্ট ক্লাসমেট। এখন থেকে তোকে আমি বলে দিচ্ছি, ওই মেয়ের সাথে আর কোনো কথা বলবি না। ওই মেয়ের সাথে তোর যেন আর কোনো সম্পর্ক আমি না দেখি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বললাম আর কোনো সম্পর্ক রাখবো না। এবার যেন নীলা স্বস্তি পেল আমার কথা শুনে। এরপর বলে ওঠে, যা,
এখন গিয়ে সোজা ঘুমিয়ে পড়বি, আর কোনো ফোন জ্বালাবি না। আর আগামীকালকে আমি তোকে ভার্সিটিতে দিয়ে আসবো, আর আসার সময় নিয়ে আসবো। নীলা আপু এখন প্রচুর পরিমাণ রেগে আছে, তাই বাড়তি কোনো কথা বললাম না, চুপচাপ হ্যাঁ বললাম। এরপর রুমে চলে গিয়ে সোজা ঘুমিয়ে পড়লাম, কারণ আমি জানি যে এখন নীলা আপু অনেক রেগে আছে। রেগে উল্টাপাল্টা কিছু করে বসলেই সমস্যা। এখন যেন আমার মনের ভিতরে সেই শান্তিটা লাগছে, যেন বুকের ভিতরে কেমন একটা আগুনের মতো দাবানল জ্বলছিল এমন একটা দৃশ্য দেখার পর। আর কেউ কি বসে থাকতে পারে এরকম দেখার পরে? কি আর করার, ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু আকাশের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হই। আকাশ আর ঈশান দুজন দেখলাম দোকানের সামনে বসে গল্প করছে, আর আমাকে দেখে বলে ওঠে, কিরে বন্ধু, তোর তো এখন দুইটা কপাল খুলে গেছে। একসাথে দুইটা, একটা না, একটা হচ্ছে বান্ধবী আর একটা হচ্ছে সিনিয়র আপু। এমন চওড়া কপাল আমাদের যদি থাকতো তাহলে না ভালো হতো। আজ এমন চওড়া কপাল নাই বলে। কি হয়েছে, চুপচাপ কেন, কথা বলছিস না কেন? কিরে, তোর গাল এমন লাল হলো কি করে? ওই যে তোদের মস্কারির ফল, তোরা মস্কারি করতেছিস আর ওইটার শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে। মানে তোর কথা তো বুঝতে পারলাম, এখানে বসে বসে সবকিছু খুলে বল, না হলে বুঝবো কি করে? আকাশকে আর ঈশানকে সবকিছু বলে বলে সবকিছু শোনার পর আকাশ বলে ওঠে, তাহলে তো বড়ই সমস্যা। তাহলে এখন তুই কি করবি? আরে ভাই, আমি তো এইটাই বুঝতে পারতেছি না যে আমার কাছ থেকে নীলা কি চায়, কেন আমার সাথে ও এরকমটা করছে। তুই কি বুঝতে পারছিস না একটা মেয়ে কেন এমনটা করে? ও তোকে ভালোবাসে। আমার মনে হয় না, তারপরেও আমি বলতে পারি না। আরে ভাই, তুই বুঝিস না কেন? একটা মেয়ে তোর এতটা কেয়ার করে কেন? মেয়ের সাথে তোকে থাকতে দেয় না, তার এসবের মানে কি হতে পারে? জানি না, যাই হোক, যা হবার তা পরে দেখা যাবে। আকাশ আর ঈশানের সাথে আরো কিছুক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসি। আগামীকালকে আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই তখনই ওপাশ থেকে শ্রাবণী বলে ওঠে, হাবিব, আগামীকালকে একটু সকাল সকাল ভার্সিটিতে চলে আসো প্লিজ। তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার দরকার ছিল। আমিও চিন্তা করলাম যে শ্রাবণীকে সবকিছু খুলে বলবো, যেন শ্রাবণী কোনো কথা না বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল সকালে এসো, আমি সকাল সকাল চলে আসবো। হ্যাঁ, তোমাকে আমার অনেক কথা বলার বাকি আছে। কলটা কেটে দেয় শ্রাবণীর। আমিও শুয়ে পড়ি। অফিসের মধ্যে বসে আছি, তখন অফিসের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই ওপার থেকে, ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু ইদানিং নীরা ভালো নেই। ওর কাছ থেকে সবকিছু শুনতে পারলাম। কি বলেন, নীলাম্মার আবার কি হয়েছে? ভাইজানকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর ভাইজান বলে, তাহলে আর দেরি কিসের? তাহলে শুভ কাজ আর দেরি করতে নেই, বিয়ের আয়োজন করে ফেলুন। আপনার ভাই আমাকে কল করে বলেছে সব আয়োজন করার জন্য আপনার ভাই বিদেশ থেকে আসতেছে। তাহলে তো কোনো সমস্যা নেই, আপনার বাসায় আসেন, এরপর না হয় বাপের কথা ওখানে গিয়ে বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তাটা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক তখন এই পেছন থেকে আব্বু ডেকে বলে ওঠে, তোর নামে যা শুনি আমি, এগুলো কি সত্যি কাহিনী? তুই ভার্সিটিতে যাস কি শুধু মেয়েদের পিছনে ঘুরপাক খাওয়ার জন্য? তোকে কতবার করে বলেছি যে মেয়েদের পিছনে ঘুরিফেরা করবি না, পড়াশোনার বয়স, এসব করাটা কি ঠিক? আরে আব্বু, তোমাকে কে বলেছে যে আমি মেয়েদের পেছনে ঘোরাফেরা করি? কই, আমি তো কারো পিছনে ঘোরাফেরা করিনি। ও তো তোমাকে হয়তো বা নীলা আপু বলেছে যে আমি একটা মেয়ের সাথে ঘুরেছি। আরে ও তো আমার ক্লাসমেট শ্রাবণী। সে যাই হোক না কেন, আমি যেন দ্বিতীয়বার তোকে না দেখি এই বলে দিলাম। এটা বলে আমি ভার্সিটির জন্য রওনা দেব। তখনই সামনে বাইক নিয়ে চলে আসে নীলা আপু। এসে আমার সামনে বলে ওঠে, কিরে, তুই যে এত সকাল সকাল ভার্সিটিতে যাবি আমাকে একটিবারও বললি না কেন? তোর এত সকালে ভার্সিটিতে কিসের কাজ? নীলা আপুকে দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। আমি তো একদমই ভুলে গিয়েছি যে নীলা আপু আমাকে বলেছে ভার্সিটি দিয়ে আসবে, কিন্তু আমার তো মনে ছিল না। তখন বাহানা করে বলে উঠলাম, আসলে সকালবেলা আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আমাকে যেতে বললো, তাই তোমাকে না জানিয়ে চলে যাচ্ছি। আমাকে যদি চাচি না বলতো কল করে, তাহলে তো আমি বুঝতেই পারতাম না। তাড়াতাড়ি বাইকে ওঠ, আমি তোকে নিয়ে আসবো, সমস্যা নেই। আমি কিছু বললাম না, চুপচাপ করে আমার বাইকটা রেখে
ওর বাইকে উঠে বসলাম। এরপর বাইকটা আমার ভার্সিটির সামনে এসে দাঁড়ালো। এরপর আমি বাইক থেকে নামতেই আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভার্সিটিতে যাচ্ছিস ভালো কথা, বলে দিই, আর যদি শ্রাবণী নামের মেয়েটাকে তোর সাথে দেখতে পাই তাহলে কিন্তু তোর হাড্ডি একটাও আস্ত থাকবে না। আর বাইকটা তুই বের করবি না, আমি তোকে নিয়ে আসবো আর নিয়ে যাব। এবার যেন একটু বিরক্ত হলাম যে কি ভাবছে নিজেকে। আমি যেন ওর খেলার পুতুল, ও যা বলবে আমাকে তাই শুনতে হবে। আমি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ ওখান থেকে চলে আসতে লাগলাম। আমার কথার উত্তর না পেয়ে ও পেছন থেকে ডাকলো। আমি কোনো কথা শুনলাম না। আমি সোজা ভার্সিটির গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করি। আবির কি আমার কোনো কথায় রাগ করেছে? আর রাগ করে সে কেন? আমি তোকে কোনো খারাপ কিছু বলিনি, আমি ওকে ভালোবাসি। ওকে ওকে বোঝে না যে আমি ওর ভালো চাই। আমি ভার্সিটির ভিতরে ক্যাম্পাসে প্রবেশ করতে তখনই ফোনটা বেজে ওঠে। দেখি আকাশ কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন আকাশ বলে ওঠে, কি রে, তুই কি আজকে ভার্সিটিতে যাবি না? কোথায় আছিস তুই? আমরা তো তোর জন্য অপেক্ষা করছি। আরে আমি তো তোদের আগেই ভার্সিটিতে চলে এসেছি, তোরা এখন কোথায় আছিস? বলিস কি, যে জায়গায় তুই প্রতিদিন লেট করতে আজকে তুই কিনা সবার আগে ভার্সিটিতে চলে এসেছিস? এই কথা আবার আমাকে মানতে হবে? আরে ভাই, শ্রাবণী ফোন করে বলেছে কি একটা কথা বলবে আমাকে আসার জন্য, তাই তো আমি এত তাড়াতাড়ি এসেছি। না হলে কি আমাকে পাগলা কুত্তায় কামড়িয়েছে যে এত সকালে ভার্সিটি আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ক্যাম্পাসে থাক, আমরা 10 মিনিটের মধ্যে আসছি। আমি ঈশানকে গিয়ে নিয়ে আসি। আকাশ কথাটা বলে কলটা কেটে দেয়। আমি ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতে দেখলাম বটগাছের নিচে একটা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। কাছে যেতেই মুখটা চিনতে আর ভুল হলো না, কারণ মেয়েটা যে শ্রাবণী। কিন্তু বুঝলাম না আজকে এমন হঠাৎ করে যে শ্রাবণী শাড়ি পরেছে। ওকে তো আর কখনো দেখিনি এভাবে শাড়ি পরে কলেজে আসতে, আর হাতের মধ্যে একটা ফুলের তোড়া। কিন্তু কেন ওর কাছে ফুল আছে কেন? ওর কাছে যেতে শ্রাবণী আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তোমার সাথে আমার অনেক কথা আছে, যে কথাগুলো আমি কখনো তোমাকে বলতেই পারিনি, এবং কি অনেক চেষ্টা করেছি, কিন্তু মুখ ফুটে বলার সাহস আমার হয়েই ওঠেনি। কিন্তু আজকে তোমাকে বলতেই হবে আমার সেই কথাগুলো। আমার কথা শুনে কি আবির বিরক্ত ফিল করছে? মনে হয় খুব খারাপ লেগেছে কথাটা। আমি গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করি। কথাটা বলে আমি অনেক ভার্সিটির ভিতরে প্রবেশ করে ক্যাম্পাসের মধ্যে ওকে খুঁজতে লাগলাম। তখনই দেখলাম আবির ওখানে সামনে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতে লাগলাম। শ্রাবণী এমন কি কথা বলবে যার জন্য তুমি আমাকে এত সকালে এখানে আসতে বলেছো? এমন তোমার কি মনের কথা যে কথাটা তুমি আমাকে বলতে চাও, কিন্তু তুমি সরাসরি বলতে চেয়েও ফোনে বলতে পারছো না? এমন কি কথা যে কথাটা তুমি বলতে চাও বলতে পারোনি? হ্যাঁ আবির, সেই জন্যই তো আজকে তোমাকে আমি এখানে ডেকেছি, যেন আমি আমার মনের কথাটা তোমাকে বলতে পারি উজাড় করে। পুরো ভার্সিটিটা সাক্ষী রেখে, পুরো ক্যাম্পাসের সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার কথাটা বলতে চাই। শ্রাবণীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। কিছু বলার মতো মুখের ভাষা আমার জানা নেই। কি বলতে চাচ্ছে শ্রাবণী কিছুই তো বুঝতে পারছি না। তখনই অবাক করে দিয়ে শ্রাবণী আমার সামনে হাঁটু গেড়ে ফুলের তোড়াটা আমার সামনে দিয়ে বলে ওঠে, আবির, তোমাকে সেই কলেজ লাইফ থেকেই ভালোবেসে এসেছি, কিন্তু সব সময় তুমি আমাকে বন্ধুই মনে করো, তাই কখনো এই কথাটা বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু ধীরে ধীরে কলেজ লাইফ শেষ করে ফেলেছি, এখন ভার্সিটিটাও শেষের পথে, তাই আমি আমার নিজেকে দূর রাখতেই পারলাম না। তাই আমি তোমাকে আমার মনের কথাটা বলতে চলে এসেছি। আমি তোমাকে ভালোবাসি আবির, তোমাকে ভীষণ পরিমাণে ভালোবাসি। তোমাকে সেই প্রথম দেখা থেকেই আমার ভালো লাগার কাজ করে, তারপর থেকেই ভালোবাসি। বিশ্বাস করো আবির, আমাকে এই জীবনে কত ছেলে প্রপোজ করেছে, কিন্তু একটা কেউ আমার ভালো লাগেনি, একটা কেউ আমি আমার মনটা দিতেই পারিনি। কারণ একটাই, আমি তোমাকে অনেক আগেই আমার মনটা দিয়ে বসে আছি। তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যে কি বলবো, তোমাকে ছাড়া থাকাটা আমার কাছে কেমন জানি না বেদনাদায়ক। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি একটিবার আমাকে ভালোবেসে দেখো, আমি তোমাকে ছাড়া কখনো কখনো তোমাকে ছেড়ে যাব না। সব সময় তোমার সুখী দুঃখী থাকবো। তোমার প্রতিটা মুহূর্তে আমি নিঃশ্বাসে বিশ্বাসে সব সময় থাকবো। শ্রাবণীর এমন কথায় আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শ্রাবণী
এটা হয় না। কথাটা বলা মাত্রই শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, কেন নয় আবির? আমি কি কোথাও কোনো অংশে কম আছি? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তোমাকে অনেক বেশি ভালোবেসে আমি রাখতে চাই আমার এই মনের খাঁচায় বন্দি করে। কিসে আমি তোমার বন্ধু তাই বলে? আবির সাথে মেয়েটাকে একসাথে জড়িয়ে থাকা দেখে আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। আমার বুকের ভিতরে কেমন জানি না ব্যথা অনুভব করতে লাগলাম। আমার বুকে যেন কেউ পাথরের ইট ভাঙছে। আমার যে এখানে টিকে থাকা আর এক মুহূর্তও সম্ভব হচ্ছে না। দম বন্ধ হয়ে যেন মরেই যাব। আমার জন্য এখন আমার যেন অক্সিজেনের অভাব হচ্ছে। এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলাম না, কান্না করতে করতে সোজা ওখান থেকে বাসায় চলে আসলাম। শ্রাবণীকে আমার কাছ থেকে সরিয়ে নিলাম। এরপর বলে উঠলাম, দেখো শ্রাবণী, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি যা ভাবছো তা আমি তোমাকে শুধু একজন ভালো বন্ধু মনে করি, অন্য আর কিছুই না। ভালোবাসা কখনোই একতরফা হতে পারে না। কেন হতে পারে না বলো? আমি তোমাকে ভালোবাসি, তুমিও ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলবে, তাহলে কেন হতে পারে না? দেখো শ্রাবণী, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি এবং কি ভীষণ পরিমাণ ভালোবাসি তাকে। এতটা ভালোবাসি যে জীবনের চাইতে অনেক বেশি। আমি বিশ্বাস করি না আবির, আমি এটা মানতে পারি না। আমি বিশ্বাস করি না আবির। তোমার বিশ্বাস না হলেও এটাকে তোমাকে সত্যি মানতে হবে। হ্যাঁ, এটা বাস্তব। আমি একজনকে ভালোবাসি, সে আর কেউ না, সে আমার সিনিয়র চাচাতো বোন নীলা। তাকে আমি পছন্দ করি। আবির, আমার কথাটা মানতে খুব কষ্ট হচ্ছে। আমার যে বুকটা ফেটে যাচ্ছে। আমি যে একজনকে ভালোবাসি আর তাকে আমি কষ্ট দিতে পারবো না। আমি কিছুতেই পারবো না তোমার জন্য, কারণ আমি তাকে কষ্ট দিতে চাই না। আমি তাকে ভালোবাসি আর আমারও বিশ্বাস আছে আমাকে ভালোবাসে সেও। আমাকে তার মনের কথা বলতে পারছে না। আমি ভাবছি তাকে আমি আমার মনের কথাটা বলে দেব। বিশ্বাস করো আবির, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগছে। আমি শ্রাবণীকে কোনো রকমে বোঝালাম। শ্রাবণী শেষমেশ মেনে নিল, আর কিছু বলতে পারলো না। শেষমেশ শ্রাবণী আমাকে বলে ওঠে, আবির, যেখানে আমি তোমাকে পাবোই না সেখানে আমি আর থাকতেই চাই না, আর নিজেকে কষ্ট দিতে পারবো না। তাই আমি ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছি তোমার থেকে অনেক দূরে। তুমি সুখে থাকো, ভালো থাকো তুমি। কথাটা বলে কান্না করতে করতে শ্রাবণী ওখান থেকে চলে যায়। আমি চাইলেও ওকে আর আটকাতে পারবো না, কারণ আমি যে একবারে নিঃস্বাধীন। আমারও যে চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়ে গেল। তখনই দেখলাম আকাশ আর ঈশান দুজনে আমার কাছে এগিয়ে আসে আর বলে ওঠে, কি রে, তোর চোখে জল আর শ্রাবণী কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেল, হয়েছেটা কি? তখন আকাশ আর ঈশানকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর আকাশ বলে ওঠে, কি আর করবে, জীবনে অনেক কিছুই ঘটে যায়, এইসব নিয়ে চিন্তা করতে হবে না। যতটুকু আর মনে রইলো যে আমাদের একজন ভালো বন্ধু আমরা হারিয়ে ফেললাম। আমরা কথা বললাম না, ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে আমরা ক্লাসটা সম্পন্ন করলাম। ক্লাসটা শেষ করে বের হলাম। ভালো লাগছে না বিধায় আমরা বসে গল্প করতে লাগলাম, কারণ আমার মন ভালো নেই। তাই আকাশ আর ঈশান আমার মন ভালো করার জন্য বিভিন্ন কথা বলতে লাগলো। অনেকক্ষণ গল্প করার পর আমি বাসার জন্য রওনা দিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম ও নীলাপুর জন্য, কিন্তু নীলাপু আসে না দেখে নিজেই একটা রিক্সা নিয়ে বাসার সামনে যেতে লাগলাম। কিন্তু এ কি, বাসার সামনে আসতেই দেখলাম পুরো বাসাটা সাজানো হচ্ছে, কিন্তু কি জন্য কিছুই তো বুঝে উঠতে পারছি না। আজকে তো আব্বু আম্মু বা আমার জন্মদিন না, তাহলে কি জন্য? রিক্সা থেকে নেমে বাসার দরজার সামনে যেতে দেখতে পেলাম অনেক লোকজন আসা শুরু করেছে। আমি যেতেই আমাকে আব্বু দেখেই, তোকে কি ভার্সিটিতে আমি পাঠাই শুধু মেয়েদের সাথে ইটিস পিটিস করার জন্য? এসব করার জন্য তোকে আমি কি ভার্সিটিতে এত টাকা দিয়ে করার জন্য পাঠিয়েছি? আমি তো কিছুই বুঝলাম না আব্বু এসব কি বলছে। তাই আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কথা তো আমি তো কিছুই জানি না। তুই আমার রক্ত গরম করিস না। আমি মনে করেছি কিছুই জানি না। তুই ভার্সিটিতে কি করিস আমি সব কিছুই জানি। আজকে কি করেছিস সব কথাই আমার কানে এসেছে। একটু আর কোনো কথাই বলবি না। আরে ভাইজান, আজকে এমন একটা শুভ কাজে ছেলের গায়ে হাত তোলা, এটা কিন্তু ঠিক পায় না। বাবা, তুই আমার সাথে চল। ভাবি, আপনি ওকে ওপরে নিয়ে যান, ওর রুমে নিয়ে যান। আমাকে ধরে ওপরে নিয়ে যেতে লাগলো। আমি তো কিছুই বুঝলাম না। তখন আম্মুকে জিজ্ঞেস করলাম, এসব কি বলছো?
আমাকে আর পুরো বাড়ি এভাবে সাজানো কেন হয়েছে এটাকে? আমি তো কিছু বুঝলাম না। আমি ভার্সিটিতে এমন কি করেছি যার জন্য আব্বু আমাকে থাপ্পড় মেরেছে? তুই চুপ কর। তোর আব্বু প্রচুর পরিমাণে রেগে আছে, আর এতটা রেগে আছে যে আমি কিছু বলতে পারলাম না। তোর আব্বু এসে পুরো বাড়িটা সাজাতে বলল, লোকদেরকে খবর দিতে বলল, আর বলল আজকে তোর বিয়ে হবে। মানে আজকে আমার বিয়ে? মানে আমি তো কিছুই বুঝলাম না। কার সাথে আমার বিয়ে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুই ভার্সিটিতে কোন মেয়ের সাথে জানি কি করেছিস, তার জন্য তোর আব্বু অনেক রেগে আছে। এই জন্য তোর বিয়েটা তোর আব্বু দিয়ে দিতে চায়। বুঝলাম না, আব্বু কি একটা সিসি ক্যামেরা রেখে দিয়েছে নাকি? আমার সাথে যা হয়েছে এসব কথা কি করে জানতে পারলো? কিন্তু আম্মু, আমার বিয়েটা হচ্ছে বা কার সাথে? নীলার সাথে। আর নীলার সাথে তোর ছোটবেলায় বিয়ে ঠিক করে রেখেছিল তোর বাবা। এই কথাটা তো জানতি না, কিন্তু মেয়েরা জানতো। এই জন্য সব সময় নীলা তোকে এতটা কেয়ার করে রাখতো, কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দিত না। কিন্তু তুই ভার্সিটিতে কি করেছিস জানি না, যার জন্য নীলা আত্মহত্যা করতে চেয়েছিল। তার বাবা শুনতে পেয়ে আজকে তোর বিয়েটা ঠিক করে ফেলে। তাই তো তোর আব্বু এসে রেগে তোর বিয়েটা আজকেই দিতে চায়। এবার যেন দুয়ে দুয়ে হিসাবটা মিলে গেল আমার কাছে। আমার সাথে এমন ব্যবহার করতো নীলা, হয়তো বা আমার সাথে শ্রাবণের এমন কথাগুলো দেখে ও দেখে ফেলেছে, কিন্তু সব কথা না শুনে চলে আসে। আম্মু আমাকে আমার রুমে দিয়ে আসে। তখনই দেখলাম আকাশ ঈশান আমার রুমে প্রবেশ করছে আর বলে ওঠে, কিরে মামা, যা শুনতেছি তা কি সত্য, নাকি এমন কাণ্ড করলি যার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিল? তখন আকাশকে আর ঈশানকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর ওরা হাসতে হাসতে বলে ওঠে, তাহলে তো তোর ভালোই হলো, তুই পরিশ্রম ছাড়া সবকিছু পেয়ে গেলি। যাই হোক, কংগ্রেচুলেশন। তখনই ওদের কথার মাঝে আব্বু রুমে প্রবেশ করে আর পাঞ্জাবি শেরওয়ানি দিয়ে আকাশকে বলে, তোমার বন্ধুকে রেডি করে নিয়ে আসো, গাড়ি দাঁড়িয়ে আছে। কথাটা বলে আব্বু চলে যায়। তখন পেছন থেকে ঈশান বলে, আমার বন্ধু তো এক পায়ে রাজি আছে। এরপরে আমি রেডি হয়ে নিচে আসলাম। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হলো। আজকে আমি অনেক খুশি, কারণ যাকে ভালোবাসি তাকে আমি আমার আপন করে পেয়েছি। এসব ভাবতেছি আর মনে মনে ভাবছি যে নীলাকে কিভাবে বোঝাবো এসব কথা, যদি আমাকে বাসর ঘরে না শুনে পিটাতে থাকে। যাই হোক, দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হলো। অবশেষে সব কাজ শেষ করে আমি ছাদের উপরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখন পেছন থেকে আকাশ আর ঈশান দুজনে আসে আর আমার কাছে এসে আমার কাঁধে হাত দেয় আর বলে, কাম তো বন্ধু সারাইয়া ফেলছস আমাদের পালায়া। তাহলে আজকে বাসর রাতে কি করবি? কি আর করবে হারামজাদা, আর কিছু করার পার আছে নাকি? শুধু জনি সিনসের মাইটটাই না করতে পারবে। আরামজাদা, তোদের কথা তো কিছুই আমি বুঝতেছি না। তোরা আমাকে কি বোঝাতে চাইছিস, একটু ক্লিয়ার করে বল। তোকে বলার সময়ও আমার কাছে নেই। শুধু একটাই বলতে চাই যে বাসর ঘরে যদি বিড়াল না মারতে পারিস তাহলে আমাদের সামনে এসে মুখ দেখাস না। তোর হালা, তোরা কি বলতে চাচ্ছিস? তোদের কথা তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তুই বুঝবি কি করে? তোর কি বোঝার বয়স হয়েছে নাকি? তুই তো এখনো খুশি খোকা। আরামজাদা, এত নাটক না করে বল না কি করতে হবে। শেয়ার করতে হবে, বাসর রাতে বিয়ার মারতে হবে, এত কিছু তুই কি বুঝিস না? সারাদিন তো ওইগুলোই দেখে বেড়াস। তাহলে আর কি তোকে বোঝাবো? বাবাকে বল। ওই শালার কথা বাদ দে, ওই শালা অভিনয় করছে। ওটা যে আমাদের থেকে মাস্টার, সেটা আবার নতুন করে বলা লাগবে? সেটাই তো আমি ভাবতেছি যে ও গাধা হলো নাকি আমাদেরকে গাধা বানাচ্ছে, কোনটা? এখন কিন্তু ইচ্ছে করছে তোদের দুইটাকে ছাদ থেকে ফেলে দেই। ঠিকভাবে বলবি যে বিষয়টা কি আর কি করতে হবে। বাসর রাতে বিড়াল মারতে হয় সে কথা কখনো শুনিসনি নাকি তুই? বিড়াল কোথায় পাবো? বাসুরাতে আমাদের বাড়িতে তো কোনো বিড়াল নেই, আর বাসুরাতে বিড়াল আসবে কোথা থেকে? তাহলে আমার কানে কানে আয়, তোকে সব কিছু বলছি কিভাবে মারতে হয়। আরামজাদা কানে কানে বলে। তখন ওইসব কথা শুনে শালা দুইটাকে লাথি দিই। তখনই ছাদে আব্বু এসে বলে, তুই এখনো এখানে বসে আছিস? মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে তোর জন্য, রুমে যা। আব্বুর কথা শুনে ছাদ থেকে নিচে নেমে যায়। আমি আমার রুমের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। কেন জানি না নিজে রুমের ভিতরে এক অজানা সুখ
শক্তি আমাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আমার বুকের ভিতর ধূপধাপ শব্দ করতে লাগলো। জানি না কি করব, কিন্তু নিজের বুকের মধ্যে এমন একটা শব্দ করছে যেটা অনুভব করতে পারছি। এরপরও সব ভয় ডরকে অতিক্রম করে আমি দরজাটা খুলে ভিতরে প্রবেশ করি। কিন্তু ভিতরে প্রবেশ করে অবাক কাণ্ড, ভিতরে কেউ নেই। তখনই পেছন থেকে কেউ আমার গলায় মধ্যে ছুরি ধরে বলে ওঠে, সত্যি করে বল, তোর সাথে শ্রাবণী নামের মেয়েটার কি সম্পর্ক? আর ওকে তুই জড়িয়ে ধরেছিস কেন? তুই কি ভালোবাসিস কবে থেকে? আমার তো হাত পা সব কাঁপতে লাগলো। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তারপরে ভয়ে ভয়ে বললাম, বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি না। ও আমাকে ভালোবাসে, আর ও আমাকে নিজেই জড়িয়ে ধরেছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। মিথ্যে কথা, আমি একদম বিশ্বাস করি না যে তো এমন ধরনের কথা বলেছে। আমার কপাল ভালো যে আমার ফোনের ওই সময় রেকর্ড অপশনটা চালু ছিল, কারণ আমি যখন কথা বলি, চ্যাট করি, তখন আমার ফোনটা কাটা যায়নি। ফোনের রেকর্ড অপশনটা চালু ছিল, তাই ওই কথাগুলো সব রেকর্ড হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে এই যাত্রায়, না হলে আজকে নীলা যে কি করতো আল্লাহ জানে। তাই আমি আমার পকেট থেকে ফোনটা বের করে শুরু থেকে সবকিছু ওকে শেষ পর্যন্ত শোনাই। সব শোনার পর নীলা বলে ওঠে, তাহলে কি ওই মেয়েকে তুই ভালোবাসিস না? সত্যি করে বল। তোমার কসম খেয়ে বলছিলাম। এরপর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি ওকে ভালোবাসি না। তাহলে তুই কাকে ভালোবাসিস? সত্যি করে বল, অন্য কোনো মেয়েকে না তো? কান্না করে বলে ওঠে, আরে না, আমি তোমাকে ভালোবাসি। এতদিন বললি না কেন? তোমার ভয়ে বলতে পারিনি। যদি ছেড়ে যাও। বোকা ছেলে, আমার ভালোবাসা তুই বুঝিস না? তোকে কতটা ভালোবাসি আমি, আমার জীবনের থেকেও বেশি, অনেক অনেক বেশি আমি তোকেই ভালোবাসি। তুই কি একবারও এটা বুঝিস নি? বুঝেছি, কিন্তু ভয় লাগতো যদি তুমি অন্য কিছু ভাবো। এখন তাহলে রোমান্টিক ভাবে প্রপোজ কর। আজকের রাতটা একেবারে আলাদা। চাঁদও যেন মুখ লুকিয়ে বলে, ভালোবাসা বাড়াও, আরো বাড়াও। আকাশে তারা সবাই সাক্ষী। এই ঘর এই সময় শুধু আমাদের জন্যই রাখি। তুমি এসেছো শুভ্র সাজে, লাজক চোখে দীপ্তি। তোমার চোখে স্বপ্ন দেখে আমার মন খুঁজে নিত্য নতুন নীতি। আমি তো শুধু চেয়েছিলাম ভালোবাসা, তুমি দিলে জীবনের মানে, পূর্ণতা, এক নতুন ভাষা। এই ক্ষণিকের বাসর রাত নয় শুধু এক রাত, এটা আমাদের শুরু, চিরদিনের এক প্রভাত। তোমার হাত ধরে আমি বলি, চলো যাই স্বপ্নের দেশে, যেখানে শুধু তুমি আর আমি। তোমার কপালে সিঁদুর আমার অহংকার, তোমার গালের লাজে লেখা কত শত প্রেমের উপহার। তোমার হাসিতে পাই জীবনের মানে। তুমি পাশে বললে আমি আজ প্রেমের ধানে ধন্য প্রাণে। তোমার শাড়ির ঘানে আছে বসন্তের সুবাস। তোমার চোখের ভেতর দেখি অনন্ত বিশ্বাস। তোমার ঠোঁটের মনতা বলে হাজার গল্প। তোমার বুকের স্পন্দনে বাজে ভালোবাসার রাগ সুরতল। শোনো প্রিয়, আজকের এই রাতে আমি চাই তুমি হও আমার প্রেমের পূর্বচাঁদ, যাকে চেয়ে থাকি সর্বদাই। আমি হব তোমার ছায়া। যখনই তুমি ক্লান্ত, আমি হব তোমার আশ্রয়, ভরসার মায়া। তোমার চুলের গন্ধে মুখ ঘুম আসুক মিষ্টি করে, তোমার ছোঁয়ায় জেগে উঠুক ভোর স্নিগ্ধ আলো পড়ে। তুমি আমার কবিতা, আমার গান, তুমি আমার জীবনের প্রতিটি রঙিন সন্ধান। তাই তোমাকে ছুঁয়ে বলি, ভালোবাসি, শুধু ভালোবাসে। এই হৃদয় শুধু তোমারই, আর কিছুতেই নাই চাহিয়ে আসি। তুমি বললেই হাসি, তুমি চাইলেই কাঁদি। তোমার অনুভবেই আমি পূর্ণ, এ ভালোবাসা গোপনা ফাঁকি। তুমি যখন বলো ভয় পাই, আমি তখন হব তোমার সাহস, নির্ভরতা, নির্ঘুম চাই। তুমি যখন বলো আমি তোমার, আমার পৃথিবী থেমে যায়, যেন হারিয়ে যায় ভালোবাসার ভীষণ জোয়ারে। প্রিয়তমা, এই বাসরঘর সাক্ষী থাক, তোমার হাতে আমার হাত। যতদিন জীবন থাক, তোমার চোখে আমি স্বপ্ন আঁকি, তোমার মুখে আমি জীবনের গান শুনি, ভালোবাসা রাখি। তুমি যে আমার বুকের ভিতর চিরন্তর আলো। তোমাকে ভালোবাসি বলে আমার প্রাণে বাজে এক নবরত ঢল। তুমি যেখানে যাও আমি হব ছায়ার মতো। তুমি যাই বলো, আমার ভালোবাসা তোমার জন্যই রচে কাব্যরত। আমি দেব তোমাকে সকাল সন্ধ্যা গান, তোমার নামে লিখব প্রতিটি ভালোবাসার ব্যাখ্যান। তুমি বললেই ফুল ফুটে, তুমি ছুলেই বৃষ্টি পড়ে, তুমি রাগলে আমার আকাশও আধারে ঘোরে। আজ বাসর রাতে এই গোপন আলাপনে আমি চাই তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক আমার চেনা আলোয়। তুমি যখন থাকবে পাশে, ভালোবাসা হবে সহজ, জীবন হবে একটানা হাসির আবেশে। প্রতিদিনে চা, হাঁটা, গল্প, খুনছুটি সব তোমার সঙ্গে চাই। তুমি না থাকলে জীবনটা ফাঁকা, শুধু একাকিত্বই গাই। তুমি ভালোবাসো বলেই
আমি ভালোবাসতে পারি। তুমি পাশে বলেই এই হৃদয় প্রেমে বারংবার হারে, আবার জিতেও যায় ভারী। তুমি আমার প্রথম সকাল, শেষ সন্ধ্যা। তোমার চোখে আছে আমার সুখের রাজ্য, দুঃখেরও কাথা। তুমি আমার প্রার্থনার ফল। তুমি না থাকলে আমার জীবন হতো নিরর্থর নিস্তরঙ্গ জল। তোমাকে দেখে মনে হয় এই পৃথিবী আমার জন্যই সাজানো। তোমার হাসির মতো অমূল্য নয় আর কোটি স্তব্ধ দ্বারা জয়। তোমার কপালে চুমু দিয়ে আমি বলি, চলো একসাথে জীবন করি, ভালোবাসার ঘর তুলি। তুমি আমার স্ত্রী, সঙ্গিনী, প্রেমিকা, আমার প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে থাকো চিরন্তর অক্ষিকা। এই কবিতা শুধু তোমার জন্য। প্রতিটি শব্দে আমি গেঁথেছি ভালোবাসার অনুভব, সতত অন্তর্জাত বরণ। আমার রোমান্টিক ভাবে প্রপোজ দেখে নীলা বলে ওঠে, তাহলে কি তুমি সেই রাইটার? হ্যাঁ, আমি সেই মানুষটা। অনেক বেশি ভালোবাসি তোমাকে, আর তোমার ওই কবিতাগুলোকে তোমার সব কবিতায় জড়িয়ে থাকতে চাই। আমি ভালোবাসি তোমায় অনেক বেশি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। কথাটা বলে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আর লাইক করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।